ঘুমাবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প টক দই। গ্রামের সবচেয়ে বড় লোক আমাদের খাঁ সাহেব, কিন্তু উনি বড়ই কৃপণ। একটি পয়সাও তার হাতের কানে আঙুল থেকে গড়িয়ে পড়ে না। তার বাড়িতে কেউ কোনোদিন খেতে যায়নি, তিনি কাউকে নিমন্ত্রণও দেননি। সেবার তার ছেলের বিয়ে ছিল। গ্রামের সমস্ত লোক এসে খাঁ সাহেবকে জোর করে ধরল, বলল, আপনাকে আমরা এবার আর ছাড়বো না। আপনার ছেলের বিয়ে বলে কথা, আমাদেরকে দই চিনি খাওয়াতেই হবে। খাঁ সাহেব অনেকবার আপত্তি করলেন, কিন্তু তারা তো কিছুতেই ছাড়বে না। এরপর তিনি তাদের বললেন, দেখো গো, এবছর ক্ষেতের ধান সেরকম হয় নাই। এবছর পাটের দামও কম পেয়েছি। তোমরা দই চিনিটা বাদ দাও, মাছ ভাত খাও, আমি খাওয়াবো। কিন্তু গ্রামের লোক বলল, না, তারা দই চিনিই খাবে। খাঁ সাহেব আর কি করবে, তিনি এরপর রাজি হলেন। গ্রামের সমস্ত লোকেদের দই চিনি খাওয়াতে অনেক টাকা খরচা। সারা রাত ওই খরচার চিন্তায় তার আর ঘুম এলো না। শেষে খাঁ সাহেব রাত্রিবেলায় একটি ফোন দিয়ে আঁটলেন। সকাল হতে না হতেই তিনি পৌঁছে গেলেন মতি গোয়ালার বাড়িতে। তাকে গিয়ে ঘুম থেকে উঠিয়ে তিনি বললেন, শোনো শোনো মতি গোয়ালা। মতি চোখ খুলে ভালো করে তাকিয়ে দেখলেন, এ কি, এত সকালে খাঁ সাহেব, সে আবার কি শোনো শোনো করে বলছে। তখন মতি জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি বলছেন? খাঁ সাহেব বলল, দেখ মতি, আমার ছেলের কাল বিয়ে, তোকে 10 মণ দই দিতে হবে। মতি খুশি হয়ে বলল, সে আর কি কথা, আমি দেব, 10 মণ দই আমি ঠিক দেব। খাঁ সাহেব একটু চুপ করে রইলেন, তারপর মতির দিকে তাকিয়ে বললেন, দেখ মতি, এর মধ্যে আমার একটি কথা আছে। তুই আমাকে 1 মণ মিষ্টি দই দিবি, আর বাকি কয়েক মণ তুই টক দই তৈরি করে দিবি। মতি আশ্চর্য হয়ে বলল, খাঁ সাহেব, সকলে তো মিষ্টি দই খেতে চায়, টক তো কেউ চায় না, আপনি টক দই চাইছেন কেন? খাঁ সাহেব হেসে বলল, দেখ মতি, তুই বুঝবি না, তুই আমাকে মিষ্টি দই দিবি, তবে 10 মণে কুলাবে না। গ্রামবাসী তো রাক্ষসের মতো খাবে, 20 মণ দই না হলে হয়? তাদের পেট ভরাতে পারবো না, তাই অনেক টাকার খরচা আছে। গোয়ালা হেসে বলল, আচ্ছা, আপনি যেমন বলেছেন আমি তেমনই করব। যে পরিমাণ দই আপনি বললেন সেই পরিমাণই তৈরি করব। খাঁ সাহেব গোয়ালার কানে কানে বলল, দেখ মতি, আরো একটি কথা আছে। তোর টক দই খেয়ে গ্রামের লোকেরা যখন নিন্দা করবে, তখন আমি তোকে খুব বকা দেব। কিন্তু তুই একটি কথাও কিন্তু কাউকে বলতে পারবি না। এর জন্য তোর টক দইয়ের প্রতি মনের দাম আরো 4 আনা করে আমি বাড়িয়ে ধরব। মনে থাকে যেন, আমি টক দই আনার জন্য তোকে যতই গালিগালাজ করি, যতই খারাপ কথা বলি, তুই কিন্তু টু শব্দও করবি না। মতি হেসে বলল, আচ্ছা ঠিক আছে। নিমন্ত্রণের দিন গ্রামের লোকেরা সব খেতে আসলো। মাছ ভাত খাওয়ার পর প্রত্যেকেই পাতে মিষ্টি দই চাইল। তখন মিষ্টি দই পড়ল, কিন্তু সকলেই খাঁ সাহেবের তারিফ করতে শুরু করলো। 1 চামচ 2 চামচ করে পাতে টক দইও পড়ে গেল। তখন সকলের মধ্যে হইচই বেঁধে গেল, কেউ খাওয়া ছেড়ে উঠে গেল, কেউ খাঁ সাহেবকে গালিগালাজ করতে শুরু করলো। খাঁ সাহেব তখন গোয়ালাকে ডেকে খুব রাগারাগি করে বলল, দেখ, তুই আমাকে এত টক দই কেন দিয়েছিস? গোয়ালা কোনো কথা বলল না। খাঁ সাহেব গলা আরো চড়িয়ে বলল, এ কি, তোকে আমি বলেছিলাম মিষ্টি দই দিতে, এত টক দই এলো কি করে? খাঁ সাহেব এরপর আবার বললেন, বেটা পাজি, নদ ছাড়, এত দাম দিয়ে আমাকে টক দই দিয়েছিস, দাঁড়া, আমি তোকে মজা দেখাচ্ছি। খাঁ সাহেব এরপর ভীষণ রাগারাগির মতো করে দেখিয়ে গম্ভীর গলায় বললেন, বেটা নদ ছাড়, ভাবছিস কি আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব? এত লোকের খাওয়া নষ্ট করেছিস, তোকে আমি শাস্তি দেব না? খুব রেগে গিয়ে খাঁ সাহেব ভুল ভাল বলতে শুরু করলেন। তার মাথা গরম হয়ে গেল। রাগের মাথায় গোয়ালার মুখে সজোরে এক থাপ্পড় বসালো। গোয়ালার তো মাথা গেল ঘুরে। সে এরপর নিমন্ত্রিত লোকেদের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল, আপনারা সব লোক আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা 10 জন, এর বিচার করুন। খাঁ সাহেব আপনাদের সকলকে বোকা বানাচ্ছে। উনি আমাকে বলেছিলেন টক দই আনতে, টক দই হলে সবাই কম খাবে, তাই আমাকে টক দই আনার জন্য উনি বায়নাও দিয়েছিলেন। শুনে তো গায়ের লোক অবাক। তারা সবাই খাঁ সাহেবের ওপর ভীষণ চটে গেল। খাঁ সাহেবের দিকে সবাই কটমট দৃষ্টিতে
তাকাতে শুরু করলো। ভীষণ অপমানিত হলো গ্রামের লোকেরা। তারা ভাবলো, একে তো কোনোদিন নিমন্ত্রণ করে খাওয়ায়নি, ছেলের বিয়ে বলেই আমরা সবাই খেতে এসেছিলাম, তাও আবার এত দুর্ব্যবহার। শেষে কিনা টক দই, মিষ্টি দইয়ের দাম বেশি বলে মানুষজন যাতে বেশি না খায় তাই জন্য টক দই মেশানো। এত নিচে নেমে যেতে পারে খাঁ সাহেব? খাঁ সাহেবের দিকে সবাই অত্যন্ত বাজে নজরে তাকাতে শুরু করলো। খাঁ সাহেবের পর কি করবে? নরম হয়ে আস্তে আস্তে গোয়ালার কাছে গিয়ে বলল কানটি টেনে, কিরে মতি, তোর সঙ্গে কথা হয়েছিল না তুই সবাইকে টক দই মিশিয়ে খাবি, আমি সেটা নিয়ে খুব রাগারাগি করব, তুই কিছু বলবি না? এখন তাহলে সকলের সামনে সবকিছু ফাঁস করে দিচ্ছিস কেন? গোয়ালা আরো আস্তে আস্তে খাঁ সাহেবকে বলল, আপনার সঙ্গে চুক্তি হয়েছিল, আপনি যতই গালিগালাজ করেন না কেন আমি কোনো কথা বলবো না। আপনি বকবেন, ধমকাবেন, আমি একটি কথাও বলবো না। কিন্তু আপনি আমার গায়ে হাত তুললেন। যতক্ষণ আপনি রাগারাগি করছিলেন আমি কিছু বলিনি, বলতামও না, কিন্তু আপনি আমার মুখে থাপ্পড় মারলেন। এই কথা তো আমি বলিনি। আপনার সাথে থাপ্পড় মারার তো চুক্তি হয়নি। মুখে মুখে কথা হলে আমি কোনো কথাই বলতাম না, কিন্তু আপনি আমাকে সকলের সামনে অপমানিত করেছেন। আপনি আমাকে দুটো গালিগালাজ দিতেন, আমি সহ্য করতাম, খারাপ কথা বলতেন, তাও আমি মেনে নিতাম, কিন্তু আপনি আমার দোষ না থাকা সত্ত্বেও আমার মুখে থাপ্পড় মারলেন সকলের সামনে, আমার সম্মান নষ্ট করে দিলেন। আমি সাধারণ মানুষ, আমার অত টাকা পয়সা নেই, তা বলে কি সম্মান নেই? আপনি যেখানে সেখানে আমাকে বিনা কারণে মারবেন? আপনি এরকম চুক্তি করেননি, তাই আমি সকলের সামনে ফাঁস করেছি। আপনি নিজেই যাতে সবাই কম দই খায়, সবাই যাতে পাতের থেকে খেতে খেতে উঠে যায়, বেশি খাবার না খায়, তাই তো টক দই দিতে বলেছিলেন। একটু মিষ্টি দইয়ের সাথে পরিমাণ করে টক দই মেশাতে বলেছিলেন। আপনি আমার গায়ে হাত তুলে বড়ই ভুল করেছেন। এটা আপনি ঠিক করেননি, তাই আমিও বলতে বাধ্য হয়েছি। গ্রামের সমস্ত লোকের সামনে খাঁ সাহেবের মাথা একেবারে হেঁট হয়ে গেল। গোয়ালা সকলকে এরপর বলে দিল খাঁ সাহেব নিজেই গেছিল তার বাড়িতে, গিয়ে এই চুক্তি করে এসেছিল। তিনি কিছুটা মিষ্টি দইয়ের সাথে সকলকে টক দই মিশিয়ে খাওয়ানোর পরিকল্পনা করেছিলেন। এরপর কি? গোয়ালার কথা শুনে গ্রামবাসীরা ছি ছি করে উঠে গেল। সবাই পাতে খাবার রেখে চলে গেল, আর বাকি শেষ খাবারটুকু কেউ খেলো না। খাঁ সাহেবের মাথাটা একেবারে মাটির সাথে মিশে গেল। লজ্জায় অপমানে তিনি আর অতিথিদের দিকে তাকাতেও পারলেন না। সেদিন কিন্তু তার খুব খারাপ লেগেছিল। সঞ্চয়ী হওয়া ভালো, কিন্তু কৃপণ হওয়া ভালো নয়। জীবনের কিছু কিছু মুহূর্তকে আনন্দিত হয়ে উপভোগ করতে জানতে হয়। কিছু কিছু সময় সকলের আশীর্বাদ নিতে জানতে হয়। সকলকে পেট ভরে না হয় দুটি খাইয়ে সকলকে খুশি আনন্দ দেয়া হতো, তার মধ্যে আবার ভেজাল মেশানোর কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু খান সাহেব আজকে নিজের কৃপণতাকে প্রাধান্য দিতে যে নিজের সম্মান নষ্ট করলেন। সেই দিনের পর থেকে খান সাহেব গ্রামের সবচেয়ে বড় কৃপণ হিসেবে পরিচিত হলেন। কেউ কথা প্রসঙ্গে কৃপণতা নিয়ে কোনো কথা বললে খান সাহেবের নাম উঠে আসত। কৃপণ লোকেদের সঙ্গে তুলনা হলে খান সাহেবের সাথে তুলনা হতো। খান সাহেব তাই যেখানেই যেতেন তার কৃপণতার জন্য তিনি খুবই লজ্জিত হতেন।